শুভেচ্ছা। অগণিত জি দর্শক যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি বলতে চাই, বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর আছেন, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন 2-1 দিন আগে। আজকে আবার আমাদের পররাষ্ট্র সচিবের সাথে পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, তিনি দেখা করেছেন। এগুলো নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে, কেন মার্কিন রাষ্ট্রদূতদের এরকম আনাঘোনা কর্মকর্তাদের সাথে বা নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন। এছাড়া আপনারা জানেন যে 15-16 জন মুক্তিযুদ্ধের পক্ষে যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটে সমবেত হয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল লতিফ সিদ্দিকী সহ এবং আমাদের মঞ্জুরুল আলম পান্না সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে সরকার। এই ঘটনাটা কেন ঘটেছে, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আদালত কক্ষে আজকে আপনারা জানেন যে মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর উকিলরাই নির্যাতন করেছে। আমরা নতুন ধরনের মব ভায়োলেন্স দেখেছি পুলিশ কর্তৃক। সেটি হচ্ছে, মঞ্জুরুল আলম পান্না যখন দুই একটি কথা বলতে চাচ্ছিলেন, তখন তার কথা যাতে সাংবাদিক ভাইয়েরা না শুনতে পারে, সেই জন্য হুইসেল বাজিয়ে পুলিশটা একটা সাউন্ড তৈরি করেছে। তাকে কথা বলতে বাধা দেওয়া হয়েছে এবং তার হেলমেটের ফ্রন্ট সাইড চেপে ধরা হয়েছে, যাতে তিনি কথা বলতে না পারেন। এইভাবে সাংবাদিকদের উপর, সাধারণ মানুষদের উপর নির্যাতন করা হচ্ছে। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশের সার্বভৌমত্ব আজকে ভুলুণ্ঠিত। এবং বিভিন্ন জন মুক্তিযুদ্ধের বিরোধী যারা, স্বাধীনতার বিরোধী চক্র যারা, তারা বিভিন্নভাবে কথা বলে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। আমরা সেটারও তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি মহিউদ্দিন হায়দার খোকা, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। জি, আপনার প্রারম্ভিক কথা, আমি যে দেশের পরিস্থিতি তুলে ধরলাম, আপনার হয়তো আরো অনেক বেশি জানা আছে। আপনি একটু দর্শকদের সাথে এই কথাটি একটু শেয়ার করবেন। ইন্ট্রোডাকশনটা আপনার শুনতে চাই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। হ্যাঁ, আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অগণিত দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছে তাদেরকে এই শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে এই আহ্বান করছি যে আজকে যারা যা ঘটছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করার জন্য আমি অগণিত দর্শক শ্রোতাদেরকে আবেদন জানাচ্ছি। প্রথম অবস্থায় ইসমাইল সাহেব, আপনি নিজেই বলে ফেলেছেন অনেকগুলি কথা। যেটা নিয়ে আমি কথা উঠাতাম সেটা হলো মঞ্জুর আলম পান্না। তো মঞ্জুর আলম পান্নার সম্পর্কে বলতে গিয়ে আমি ছোট্ট 2টা লাইন কথা বলতেই হয় যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নাই, রাজনীতি করি না, রাজনীতি করবো না। কিন্তু বাংলাদেশটা আমরা তৈরি করেছি, বাংলাদেশটা আমরা ছিনিয়ে জন্ম দিয়েছি। এটা আমাদের আমাদের রক্ত এটার মাটিতে জমে আছে। এটার জন্য কান্না আমাদের মতো কারো নাই, এটার মতো মায়া আমাদের মতো কারো নাই। আমাদের যে আপনি যেটা বললেন আজকে যে সাংবাদিকদেরকে দমন করা হচ্ছে, এই কথাটা বলার আগে আমি শুধু একটা ইন্ট্রোডাকশন দিতে চাই। আপনি দেখেছেন যেই দিন 32 বঙ্গবন্ধুর বাড়ি আক্রান্ত হইল, সেই দিন আমাদের জাতীয় বীরশ্রেষ্ঠ 8 জন বীরশ্রেষ্ঠ স্ট্যাচুও ভাঙ্গা হইল। মুজিবনগরে মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সব ভণ্ডুলিত করলো, সব ভেঙে ফেললো। রোজ গার্ডেনের যত স্ট্যাচু আছে সব ভেঙে ফেললো। মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি তারা রাখতে চাচ্ছে না। এটার প্রতিবাদী কিন্তু মুক্তিযোদ্ধারা কথা বলতে আসছে। এই একটা পর্যায়ে মুক্তিযোদ্ধারা কথা বলতে আসছে, সেটা হলো মঞ্চ 71 নিয়ে যারা আসছেন কথা বলার জন্য। সেই যে যেখানে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানটা কিন্তু পারমিশন নিয়ে করেছেন, এমনি হুট করে আসে বসে যান নাই। এবং এটা ডিএমপি কমিশনারকে জানানো হয়েছে যে আমরা এরকম এখানে একটা অনুষ্ঠান করব। কিন্তু আশ্চর্যজনক, তারা পারমিশন দেওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানটি কিছু সংখ্যক ছেলে পেলে ঢুকে মব সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে তাদেরকে লাঞ্ছিত করা হলো। এবং তাদেরকে শুধু লাঞ্ছিত না, তারা লাঞ্ছিত করার পর আপনি হয়তো দেখেছেন কোন একজন বয়স্ক মুক্তিযোদ্ধা তার দাঁড়িয়ে আছে, তার গলা চেপে ধরেছে। আরেকজন মুক্তিযোদ্ধাকে মাইক দিয়ে পিটানো হচ্ছে। আরেকজন কয়েকজন গিয়াসেরা লতিফ সিদ্দিকীর মতো একজন প্রবীণ মুক্তিযোদ্ধা তার সামনে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গ করে অত্যাচার করতেছে। এটা কি মনে হয়? এটা কি মুক্তিযুদ্ধের দেশ? এটা কি মুক্তিযোদ্ধাদের দেশ? একদিকে ইউনূস সাহেব বলছেন যে মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না, অন্যদিকে মব সন্ত্রাস উনি করাচ্ছেন। আমি তো বলবো এগুলি সবই উনার অবদান। মব সৃষ্টিকারীরা কারা? এই মব সৃষ্টিকারীরা জামাত শিবিররা। এইখানে দেখেন, এখানে অন্যতম আরেকটি ছেলে যে কিনা একজন সাংবাদিক, মঞ্জুর আলম পান্না, সে তো দল করে না রে ভাই।
সে তো কোনো দল করে না, সে তো সাংবাদিক। সে সাংবাদিকতার ক্ষেত্রে সে ন্যায্য কথা সত্য কথা সে তুলে ধরে। মঞ্জুর আলম পান্নাকেও সেখানে অ্যারেস্ট করা হলো, পুলিশ পদ্ধতি নিয়ে গেল, রাত্রে তাদেরকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হলো। এখানে আমার প্রশ্ন, তারা কি সন্ত্রাস করতে গেছে? কি ছিল তাদের কাছে? যদি সন্ত্রাসী করবে, তাদের গোয়েন্দার কি ফেল করছিল? তাদেরকে আগের থেকে অ্যারেস্ট করলো না কেন? তাদেরকে অ্যারেস্ট করলো যখন মব তাদেরকে কাছে হ্যান্ড ওভার করছে, তখন তাদেরকে অ্যারেস্ট দেখানো হইলো। একই জিনিস, এটা একই এটা জিনিস। আমাদের 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 বলেছেন, প্রেস সচিব বলেছেন, এটা ওই যে কি প্রেসার গ্রুপ যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা রাখবে না, এরা প্রেসার করেছে, পুলিশ এসে পিটিয়ে ধরে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে দিয়েছে। এটা ওনার কথা যদি প্রেসার গ্রুপ হয়, তাহলে কেন আবার বলেন? পাশাপাশি বলতেছেন আমরা মব পছন্দ করব না, মব পছন্দ করি না, একই কথা, একই এক মুদ্রা, এই পিঠ আর ও পিঠ, তারা দুন্য রকম কথা বলছেন। এখানে একটা জিনিস, এইখানে হলো মব কন্ট্রোল করে না। আবার দেখেন কিছুদিন পরই পান্না, আজকে আপনি দেখেছেন যে মঞ্জুর আলম পান্নার এই ইসে একটা হচ্ছিল বেল পিটিশনের জন্য, একজন উকিল দাঁড়িয়ে কথা বলছিল যে আমার ক্লায়েন্ট সে একজন সাংবাদিক, সে সাংবাদিকতার খাতিরে সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে গিয়েছেন দাওয়াতে, তো তাকে কেন অ্যারেস্ট করা হবে? এবং বিজ্ঞ আদালত নাকি তার নিশ্চয় বসেছিলেন, কোনো উত্তর দেন নাই, কোনো উত্তর দেন নাই। তাহলে কি দেখা যাচ্ছে? আগের থেকে এটা ডিসিশন হয়ে আসছে কাগজে কলমে যে এদেরকে সন্ত্রাস দমন আইনে ছেড়ে দাও, তাদেরকে বেল দেওয়া হবে না, তাদেরকে জেলে পাঠিয়ে দাও। দ্যাট মিনস মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলেই আটকে দেওয়া হবে। তাইলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো রকম মানে নিশ্চয়তা নাই, স্থায়িত্ব নাই, নিরাপত্তা নাই। এখন একটা জিনিস বলি, কোনো একজন টক শোর মধ্যে আমি দেখেছি, নামই বলে দিই, মানে কি আর সোকল ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলেছেন, এবং আরো একজন বলেছেন, তারা জামাত শিবিরে, তারা বলে যে মুক্তিযোদ্ধারা যখন শেখ হাসিনার 15 বছর ফেসিবাদ করেছে, তখন মুক্তিযোদ্ধারা মুখ খুলেন নাই কেন? রাইট, উত্তরটা আজকে আমি দিচ্ছি। তাদেরকে বলেন আমার সঙ্গে আসার জন্য। তারা মুক্তিযোদ্ধারা তখন মুখ খুলে নাই কেন? মুখ খুলবে? মুক্তিযোদ্ধাদের তো ভুণ্ডিত করে নাই, মুক্তিযোদ্ধাদের তো অপমান করে নাই, মুক্তিযুদ্ধের ইতিহাস তো লুণ্ঠিত করে নাই এই 15 বছরের ফেসিবাদ। আপনারা ফেসিবাদগিরি করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা কেন আমাদেরকে হাত দেন? আমাদের ইতিহাসকে কেন হাত দেন? আমাদেরকে সংবিধানকে হাত দেন? আমাদের সাংবাদিকদেরকে হাত দেন? আমাদের নিরীহ পাবলিকদেরকে কেন হাত দেন? আপনারা মোট কথা বলে দিচ্ছেন যে মুক্তিযোদ্ধারা তখন মুখ বুঝেছিল, মুক্তিযোদ্ধারা তখন মুখ বুঝেছিল, মুক্তিযোদ্ধারা বিরুদ্ধে তো কোনো কথা বলে নাই শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার তখন কিছু বলে নাই তো। মুক্তিযোদ্ধারা যদি যে সরকারই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, মুক্তিযোদ্ধারা তার প্রতিবাদ করবে, এই মুক্তিযোদ্ধারা যেখানেই থাকুক। কিন্তু একটা কথা বলে দেই, এই দিন সেই দিন নয়, আরো দিন আছে। আপনারা বসে, আপনারা শুনবেন, আপনারা দেখবেন, আমরাও দেখবো, আপনারাও একদিন এই ধরনের অপমানিত হবেন। আপনারা ভুলে যান না 71 সালে আপনাদের পরাজিত হয়েছিল। খোকা ভাই, আমি একটু, আমাদের এখানে একজন প্রশ্ন করেছেন, জামান রাশেদ, তিনি হচ্ছেন ইসমাইল ভাই, পান্না ও কলিমুল্লাহ স্যারের খবর নিয়েছেন? জি, কলিমুল্লাহ স্যারের যেই নাম্বারটা আমার কাছে ছিল সে বিষয়ে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তবে তিনি জেলে আছেন, এটা আপনারাও যেমন যেমন জানেন, আমিও জানি। তারপরেও অন্যান্য শিক্ষকদের সাথে আমি যোগাযোগের চেষ্টা চালাচ্ছি কিভাবে কলিমুল্লাহ স্যারের খবর নেওয়া যায়। আর মঞ্জুরুল আলম পান্না সম্পর্কে তার ওয়াইফের সাথে কথা হয়েছে এবং তিনি আমাকে বিস্তারিত তথ্য জানিয়েছেন। আজকে আদালতে যেভাবে মঞ্জুরুল আলমের মুখ চেপে ধরা হয়েছে, কোর্টে মারামারি হয়েছে, এক ধরনের, এটা তীব্র নিন্দা জানাই। এবং কোর্টের মধ্যে পুলিশ অত্যাচার করেছে, মুখ ধরে চেপে রাখছে যেন সে কথা বলতে না পারে। এটা তো ভিডিওতে আসছে। এখন কোথায় সেই সমাজ? আপনি তো এই কথা শুনেছেন, আমরা তো এই কথাও শুনেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কারা কথা বলে তাদের লিস্ট করো, খুঁজে বের করো। এখন আজকে যে বলেন আজকে তারা দেশ থেকে কোথায় নিয়ে যেতে? তাহলে ওপেন ঘোষণা দেখ না কেন, এই মুক্তিযুদ্ধেরা তোরা আমাদের প্রিয় পাকিস্তান ভেঙে ফেলছিস, এই জন্য তোদেরকে ফাঁসি দেওয়া হবে। আমি আপনার কাছে একটা ছোট্ট আরেকটা প্রশ্ন করি, আই এম নট পলিটিক্যাল পার্সন, তারপরে একটা ছোট্ট জিনিস আজকে দেখলাম স্ক্রলে যে 21শে আগস্ট গ্রেনেড হামলাতে তারেক রহমান, বাবর সহ সবাইকে বেকসুর কালার দিয়েছে, অ্যাপিলেট ডিভিশনও। আমার প্রশ্ন, তাহলে ওই জাজ সাহেব কেন বললেন না 21শে আগস্ট কি গ্রেনেড তো হয়েছিল? না হয় নাই, তাহলে 24 জন লোক কিভাবে মারা গিয়েছিল? এটা কোন ধরনের বিচার?
না না খোকা, আপনি তো বুঝেন না, আপনি দূর দেশে থাকেন, আপনারা জানেন না 21শে আগস্ট কিছু হয়নি, এবং 21শে আগস্ট ক্যালেন্ডারে ছিল না, এবং এটা আমাদের ওই আইনজীবীরা, ওই বিচারকরা মিথ্যা কথা বলেছেন, অসত্য কথা বলেছেন। এখন তাহলে যেটা, এটাও বলে হ্যাঁ, দেখ, এটা তাহলে এটাও বলে বলুন। দেখ। আমি তো বিচারকদের কাছে বলছি যে বলেন সে যে 21শে আগস্ট কিছুই হয় নাই, ওখানে ছিল মানুষ না, মরে কিছু নাই, হয় নাই, কিছু হয় নাই, ওইটা ওই যে মানুষ মরে জিন নাই, কিছু এসে মরে মেরা নাই। ফেলাইছে, জিন এসে মেরা ফেলাইছে। আচ্ছা, বাংলাদেশ, ইউরোপ বলছেন, সর্ব ইউরোপীয় জামাতের নেতা বলেছেন ডক্টর ইউনূস লবিস্ট ফার্ম নিয়োগ করছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, গ্রামীণ ব্যাংকের টাকা সাথে জামাতে ইসলামীও লবিস্ট নিয়োগ করেছিল। এটা নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ। এই হ্যাঁ হ্যাঁ, সর্বভারতীয়, এটা এটা সর্ব ইউরোপীয় না যে না কথাটি এটা, আমি একটু বলি না, যে হ্যাঁ কথাটি বলেছেন এই কথাটি সত্য, আমরাও দেখেছি, এবং তিনি খুব কনফিডেন্টলি বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব নিজের অর্থ দিয়ে লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন, জামাতের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয়েছে। এখন এই পক্ষে বিপক্ষে আপনার কোনো বক্তব্য আছে কিনা একটু না বলবেন, না, প্লিজ। এটা আমি বলি ডাক্তার ইউনূস সাহেব এই 1 বছরে মানে 12 মাসে কি করেছেন? উনি তো বলেছিলেন, ওনাকে যদি আমি একটা কথা বলি, একটা ভাষায় বলি, এই পর্যন্ত বাংলাদেশে যতজন রাষ্ট্রপ্রধান আসছে তাদের শিক্ষাকে একখানে করলে তার শিক্ষা অনেক লম্বা হইল ডাক্তার ইউনূসের শিক্ষা। কারণ উনি একজন বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক, মানলাম, এবং উনি ক্ষমতায় এসে সবকিছু সংস্কার করে ফেলবেন, সবকিছু কি করেছেন? উনি কারোর জন্য কিছু করেন নাই, কারোর জন্য কিছু করেন নাই। উনি করেছেন প্রথমে এসে উনার যে 6 মাসের জেল হয়েছিল ওইটা মকুব হয়েছে। আচ্ছা উনার যে 600, খোকা ভাই, উনার আমার শুনেন, উনার যে 600 কোটি টাকা জরিমানা হয়েছিল সেটা মকুব হয়েছে। মুকুব উনি করেছেন, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় করেছেন। উনি একে একে 10টা নিজের কাজ করেছেন। এখনো পর্যন্ত গত কয়েকদিন আগে উনি কয়েকটা নিজের কাজ করেছেন। এই দেশের কাজ বা জনগণের কাজ, কোন দলের কাজ কিচ্ছু করেন নাই। এইগুলো আমরা সবাই জানি। আমি বলছিলাম সর্ব ইউরোপীয় জামাত নেতা যে কথাটি বলেছেন, ভিডিওটিকে আপনি দেখেছেন, যে ডক্টর ইউনূস সাহেব লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন, জামাতের পক্ষ থেকেও জামাত ইসলাম নিয়োগ করা হয়েছিল আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য। এটা কি আপনি শুনেছেন হ্যাঁ হ্যাঁ, ভিডিওটি? এটা তো শুনেছি। সেই এটা তো প্রসঙ্গে তারা, কিছু। এটা তারা আজকে সত্য স্বীকার করছে। এটা তো জি। সর্বজনজনিত এবং পরিষ্কার হয়ে গেছে। ডাক্তার ইউনূস যে মেডিকুলার এই প্ল্যান যে বলছে, ওটা চিফই তো হলো হচ্ছে উনি। উনি সর্বক্ষণই কিভাবে শেখ হাসিনাকে পতন করবেন, আওয়ামী লীগ সরকারকে পতন করবেন, এই জামাতের সঙ্গে এক হয়ে কাজ করেন। জামাত যেরকম ভাবে করেছেন উনি একইভাবে করেছেন। কারণ উনি একটা প্রতিশোধমূলক ব্যক্তি, উনি কোনো দয়াবান লোক না। উনি শুধু জিতলে জানেন প্রতিশোধ আর প্রতিশোধ। এই প্রতিশোধমূলক কাজে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে উনি ক্ষমতাচ্যুত করছেন। এর বেশি আর কিছু বলার নাই, এটা স্পষ্ট আচ্ছা, কথা। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আমাদের নির্বাচন কমিশনের দিকে ফিরে যাই। আমাদের প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমারে বলতে দেন না ভাই। আমাদের নির্বাচন কমিশনারের, প্রধান নির্বাচন কমিশনারের সাথে আহ, দেখা করেছেন ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর যিনি, মার্কিন রাষ্ট্রদূত। এবং সেখানে আমাদের নির্বাচন কমিশনার বলছেন এক কথা প্রসঙ্গে, মার্কিন রাষ্ট্রদূত হয়তো জিজ্ঞেস করেছিলেন, এই যে মব ভায়োলেন্স হচ্ছে সারা দেশে, মব ভায়োলেন্স হচ্ছে, এটার ব্যাপারে আপনার বক্তব্য কি? আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এটা 300 আসনে ভাগ হয়ে যাবে। এখন এটা কি, আমি শেষ করি একটু, এটা কি ওই 300 আসনে ঢাকা থেকে ভাগ হয়ে যাবে, নাকি আমাদের প্রধান নির্বাচন কমিশনার মনে করছেন মব শুধু ঢাকাই হয়, এইটা ওই ঢাকায় যারা করছে এরা 300 আসনে ভাগ হয়ে যাবে, আর মব হবে না? এখন আমরা তো জানি সারা বাংলাদেশে মব ভায়োলেন্স হচ্ছে। সেই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? এটা তার ইঙ্গিতটাই ডক্টর ইউনূসের কথা। আমি আপনার পরিষ্কার কথা বলি, জি। ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত তাকে যে কথাটা বলছেন, আপনিও বলেছেন যে তোমার এই ধরনের মব ভায়োলেন্স হচ্ছে, কি করে তুমি ইলেকশন ঠিক মতো করবা? তখন বলছে এই মব ভায়োলেন্স থাকবে না, এটা 300 আসনে ভাগ হয়ে যাবে, তখন আর দেখা যাবে না। এটার অর্থ হইল যে 300 আসনই মব হবে। হ্যাঁ, নির্বাচন হবে ডক্টর ইউনূসের, সেই নির্বাচন আর ওই রেজাল্ট দেখবে না। তখন ডক্টর ইউনূস বলবে যে তোমরা পারলা না ইলেকশন করতে, ইলেকশন পোস্টপন্ড, ইলেকশন পোস্টপন্ড। আর আরো আগামীতে উনি কিভাবে ক্ষমতা থাকবেন এটাই একটা পায় তার আর কি। ওইটার যে চিফ ইলেকশন কমিশনার যেটা বলছেন, এটার মূল রেজাল্ট হলো এটা। এই জন্য বিএনপি খুশি হওয়ার কিছু নাই। বিএনপি আওয়ামী লীগের মতো বিদায় হবে। কারণ ওই যে জামাতের যে 39টা দল জামাত তৈরি করে দিছে, যে এবি পার্টি, এনসিবি, আরো যে জামাত যা যা তৈরি করছে, এরাই মাঠে থাকবে, বিএনপি কে বিদায় করবে। বিএনপি বসে দেখতে দেখবে, তাদেরকে বিদায় করবে।
আচ্ছা, এবার আরেকটা প্রসঙ্গ বলি। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস আমাদের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলেছেন আজকে। এই কথা বলাটা কি তার ব্যবসা সংক্রান্ত, তেল কেনা বেচা সম্পর্কিত? তিনি তো একটা তেল কোম্পানির এখন চিফ হিসেবে আছেন বাংলাদেশে, নাকি বাংলাদেশের নতুন কোনো ষড়যন্ত্রের তিনি বিস্তার করছেন? আপনার কাছে কি মনে হচ্ছে? এটা দেখেন, ওরা কি বলেছে সেটা তো আর আমি জানি না, তাই না? কিন্তু কেউ জানে এই না। এই পিটার হাসের যে আগের যে চরিত্রটা, সেটাকে যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখা যায় যে পিটার হাস যখন দেখাই করতে পারেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এমনিতে বিদায় হইতে হয়েছিল, তখন তাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল শেখ হাসিনাকে উঠানো, সে ক্ষমতা থাকাকালীন সময় আপনি দেখেন এনজিও কারা কারা বেলা কথা এরা গিয়ে দেখা করে ইসের সাথে, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এবং মার্কিনের $29 মিলিয়ন প্লাস ইন্ডিয়ান থেকে আসা $21 মিলিয়ন, এই $50 মিলিয়ন কিন্তু এই পিটার হাসের মাধ্যমে আসছে, এটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। তো সেইখানে আপনি তার কার্যক্রমটা অলওয়েজ ছিল আমাদের দেশের বিরুদ্ধে, কারণ সে নিযুক্ত ছিল এখানে, এবং তাকে যে পরবর্তীতে তেল কোম্পানির হয়ে পাঠাইছে, এটাও কিন্তু আসলে লোক দেখানো তেল কোম্পানি, আসলে তেল কেনা বেচার জন্য তাকে পাঠানো হয়েছে এই রাষ্ট্র, আমার রাষ্ট্রবিরোধী কাজ করার জন্য, আমার বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছে। এখনো মনে করি তাদের যে অভিসন্ধি, যে সেন্ট মার্টিন দ্বীপ এবং করিডোর কি করতেছো, আমি এটা গ্যাস করে বলতেছি, বাতাসের থেকে কথার থেকে বলতেছি, হয়তো সে এটার উপরে কথা বলার জন্য, এটার উপরে প্রেসার দেওয়ার জন্য এই ফরেন মিনিস্ট্রির সঙ্গে উপদেষ্টার সঙ্গে দেখা করেছে। আচ্ছা, এই গেল এক কথা। দ্বিতীয় কথা, অনেক কথাই হলো। আমাদের আরেকটা জিনিস, যেই বিষয়টি আমরা বলতে চাই এবং জনগণের সামনে যেটি এসছে, সেটি হচ্ছে মব ভায়োলেন্সের কথা। আপনি বললেন প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য, আপনি ব্যাখ্যা করলেন। তারপরে আমাদের যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তার বিষয়টি আমরা জেনেছি, এবং সারা বাংলাদেশে এখন আমাদের মানবাধিকার যেসব সংগঠন রয়েছে সারা পৃথিবীতে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আমাদের বাংলাদেশেও যেসব মানবাধিকার সংগঠন রয়েছে, তাদের বক্তব্য বা মন্তব্য কোথায় আছে? আপনি কি শুনতে পান? এগুলো আওয়াজ পাচ্ছেন? আমি ভাই কোনো আওয়াজই পাই না, তবে একটা কথা বলি, কিভাবে আওয়াজ করবে? মানবাধিকার সংস্থার সবগুলি কেন্দ্রস্থল কিন্তু ইউনাইটেড নেশনসে আছে একটা সংগঠন। আচ্ছা। তার প্রধান সে কি বলেছিল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যে এই সরকারকে হটাবার জন্য, এই সরকারকে পতন করবার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম সেনাবাহিনীকে, যদি তোমরা না করো তাহলে তোমরা এই সুবিধা পাবা না। তাহলে মানবাধিকার সংস্থাগুলো কি কাজ করবে, এই এনজিও গুলো কি কাজ করবে? নামই বলে দেই, এই সুজনের মতো, বদিউজ্জামানের মতো লোকেরা, যারা আমেরিকান পয়সা খায়া পেট ভরায় ফেলছে, তারা এখন আর কিছুই বলবে না, তারা শেষ। আচ্ছা, ঠিক আছে। আর একজন প্রশ্ন করেছেন, আখতারুজ্জামান ঝুলান। তিনি বলেছেন, মঞ্জুরুল আলম পান্না হেলমেট পরে কথা বলা অবস্থায় পুলিশরা জোরে জোরে বাঁশি বাজায় কেন, একটু বলবেন? আচ্ছা, এটার উদ্দেশ্য হচ্ছে মঞ্জুরুল আলম পান্না, এটা নতুন মব ভায়োলেন্স, নতুন সন্ত্রাস পুলিশ কর্তৃক। মঞ্জুরুল আলম পান্না যে কথাগুলো চিৎকার করে বলতে চেয়েছেন, সেটা যাতে সাংবাদিক বা সাধারণ মানুষ শুনতে না পায়, সেই জন্য পুলিশ বাহিনীর ভাইয়েরা বিনয়ের সাথে আরো জোরে বাঁশি বাজিয়েছে, হুইসেল বাজিয়েছে, চিৎকার করেছে, যাতে রাইট। পান্নার কথা হেলমেট পরে বাইর না জনগণের হয়, আর তাকে চেপে জন ধরেছে। জি। জনগণ আরেকটা, এর সাথে আপনার সাথে আমি আরেকটা কথা অ্যাড করি। মঞ্জুর আলম পান্না গত ডেটে সে বারে বলছিল, আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছেন, দেখাইতে দেন না কেন, দেখাইতে দেন না কেন? সে যে হ্যান্ডকাপ পরা অবস্থায় আছে, তাদেরকে যে অপমানিত করছে, এটা দেখাবার জন্যই কিন্তু মঞ্জুর পান্না যে বারে বলতেছে, এই কথাটাই যেন আজকে আবার পুনরাবৃত্তি না হয়, যার জন্য পুলিশ তার মুখ চাপায় ধরছে। আচ্ছা, এটাই যাতে খোকা ভাই, আমাদের দর্শকদের মতামত না পড়লেও কিন্তু বিপদ, এটা পড়তে হবে। এটা ওনারা, অনুপ পড়েন। ভট্টাচার্য সাভার ক্যান্টনমেন্ট সাভার নিয়ে কিছু বলবেন। আচ্ছা, ওখানে যে জিওসি আছেন তাকে চেঞ্জ করা হচ্ছে, এবং তাকে কিছুদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে, এবং প্রজ্ঞাপন জারি হলে সেটা কনফার্ম হয়ে যাবে। জিওসি যিনি আছেন, আপনারা জানেন সাভার ক্যান্টনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এবং সেখানের জিওসি কে পরিবর্তন করার চেষ্টা চলছে। প্রজ্ঞাপন জারি হবে, এবং সেখানে জামাত শিবির বা হিজবুত তাহরির সমর্থিত
কেউ একজন জিওসি হিসেবে দায়িত্ব পালন করবেন, সেটি কানাঘুষা শোনা যাচ্ছে। এবং এই পরিবর্তন নিয়ে, অর্থাৎ বর্তমান জিওসি যিনি আছেন তার পরিবর্তন নিয়েও কিন্তু এক ধরনের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে কানাঘুষা চলছে। আমাদের আখতারুজ্জামানের এই প্রশ্নটি, আরেকটি প্রশ্ন হলো, আজকেও কক্সবাজারে ঝাউ গাছের সাথে এক সাংবাদিকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খুবই দুঃখজনক। সারা দেশে ব্রিজের নিচেও পাওয়া যাচ্ছে, পুকুরের মধ্যে পাওয়া যায়, পানির মধ্যে সাধারণ মানুষের লাশ পাওয়া যাচ্ছে। অর্থাৎ মাছের সংখ্যার সাথে সাথে মানুষের সংখ্যাও বেড়ে যাচ্ছে, মৃত মানুষের সংখ্যা। সেটা এই সরকার এই জাতিকে উপহার দিয়েছে, এটা আমরা বলতে পারি। মোহাম্মদ সিফাত তিনি বলছেন, সজীবাজের জয় কি রাজনীতিতে আসছেন, এই সম্পর্কে কিছু বলবেন কি? আচ্ছা, সেটি এখন আমরা কনফার্ম না, আমরা সেটি এখনো জানি না। যদি আসেন তো ভালো, এবং আসলে সেইভাবেই আসতে হবে, ভালোভাবে আসতে হবে, কথা বলতে হবে সেভাবে, রাজনৈতিকভাবে, রাজনৈতিক বিচক্ষণতা বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, অন্যথায় আসা উচিত হবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। রাজনৈতিক বিশ্লেষণ করার ক্ষমতা এবং দলকে নেতৃত্ব দেওয়া, সেই গার্ডস, সেই অবস্থান, সেই শিক্ষা, সেই যোগ্যতা না থাকলে রাজনীতিতে আসা ঠিক হবে না, সেই যিনি হোক। নো আচ্ছা, নো জি, নো 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 আমাদের, সাথে সাথে জি, এটা বলবো উনার যদি আসার ইচ্ছাই থাকে, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর হুম, মতো মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আসতে হবে, জি, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ অবশ্যই নিয়ে আসবে, কিন্তু সেইভাবে আদর্শকে ফুটিয়ে তোলার যোগ্যতা, ক্যারিসমেটিক ক্যারেক্টার, কথা বলা, বিশ্লেষণ করার ক্ষমতা না থাকলে আসলে সুবিধা করা যাবে না, এবং সুবিধা যাবে না। আলাদা রাজনীতিতে বৈচিত্র্য আসবে না। ঠিক আছে, না। একটা নতুনত্ব আসবে না। সেটি প্রয়োজন। নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানানো, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বোঝানো, আহ সেটি চারটিখানি ব্যাপার নয়। আচ্ছা, খোকা ভাই সম্পর্কে বলছেন, খোকা সাহেব এখন আপনাদের ভূমিকা দেখতে চাই। জি, শওকত হোসাইন ভোলা, একটু বলবেন খোকা ভাই, আপনার ভূমিকা কি এখন? আমার যে ভাই প্রশ্ন করেছে তার ভূমিকার সম্পর্কে আমরাই প্রথম মুক্তিযুদ্ধের আপনার ভূমিকা সম্পর্কে, আপনাদের ভূমিকা, হ্যাঁ না, হ্যাঁ। আমি আমি আমার আমার কথাই বলছি। আমি জি, এবং আমার কয়েকজন সাথী নিয়ে কিন্তু প্রথম ঢাকা শহরে মুক্তিযুদ্ধের পক্ষে কথা শুরু করি। এরপরই শুরু হয়ে যায় এটার উত্তরণে কিন্তু 71 প্রজন্ম 71 জন্ম হয়েছিল, এবং তিনি দেখেছেন যে 71 প্রজন্ম একটা অনুষ্ঠান করতে গেছে কিভাবে আমাদের উপর আঘাত আসছে। তারপর আমি ওনাকে একটা জিনিস আশ্বাস দিতে চাই, আমার মতো মুক্তিযোদ্ধা আরো যে কজন আছে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করে রাখছি, তারাই কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বদলাতে দেব না, ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আমাদের লিটন মিয়া প্রশ্ন করেছেন যে, লিটন মিয়া ভাই, আজ আপিল শুনানিতেও 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলার সকল আসামিরা খালাস পেয়েছেন, তাহলে কি 21শে আগস্ট কিছুই হয়নি? আর সেটা খোকা ভাইও বলছে, আমিও বলছি, হ্যাঁ, বলে 21শে আগস্ট দিয়েছি। কেউ মারা যায়নি, কেউ কাউকে হত্যা করা হয়নি। ক্যালেন্ডারে বিচারপতি কিছু একুশে দেখে আগস্ট নাই, বিচারপতি কিছু বিচারপতি, দেখে নাই। না, বিচারপতি তো দেখে নাই, শুনে নাই উনি কোনো কিছু, এবং না। যে তর্ক বিতর্ক হয়েছে উনি সেটা জানেন না, এবং 21শে আগস্ট বলে কোনো শব্দ নাই। হুম, 20শে আগস্ট, তারপরে 22শে আগস্ট। হ্যাঁ, 21 জি, আগস্ট ক্যালেন্ডারে ছিল না। ছিল না। 20শে আগস্ট, তারপরে ছিল 22শে আগস্ট। জি, ও, সাইমা এটা বলতে ওয়াজেদ। চাই, এটা বলতে চাই 21 আগস্ট আমি পার্সোনালি ইসমাইল সাহেবের সঙ্গে ইস্যু করবো। ওই সময় আমি ঢাকায় ছিলাম এবং ইসমাইল সাহেব আমার বাসায় ছিলেন, এবং আমরাই একসাথে টিভিতে, এবং ও সরকার মাই সরকার বিরোধী গড! সরকার বিরোধী একটা এনটিভি, মানে তখনকার বিএনপির একটা এনটিভি, যেটা ফালু সাহেবের, ওই এনটিভিতে সরাসরি দেখিয়েছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা কিভাবে হয়েছে। এটা মানে স্মরণ করালাম, আমার মনে আছে কথাটা। না, না, এটা আমাদের বিচারপতিরা জানেন না। ওই দিন না না, এনটিভির ক্যামেরা উল্টা ছিল মনে হয়, অন্যান্য হ্যাঁ, চ্যানেলের ক্যামেরা উল্টা ছিল। ওরা ভুল আপনি দেখিয়েছে। আপনাকে স্মরণ করালাম আমি। না, তবে আমার মনে আছে আপনার বাসায় ছিলাম, এবং আমি হ্যাঁ, সেদিন আতঙ্কে, ওই কিসের ভিতর দিয়ে যে কিভাবে যে বাসায় আসছি, আমার নিজের বাসায়, আপনার বাসায় ছিলাম। এর স্মরণীয় মুহূর্ত মানে 2004 সালের কত 21শে আগস্ট আমি আপনার 21শে বাসায় আগস্ট ছিলাম বিকেলে। এইটা মনে আছে, এইটা ভুলবো না আর কখনো। জি, আপনার কাছে একটা ঠিক আছে। টেলিফোন আসলো, আপনার কাছে একটা টেলিফোন আসলো, সাথে সাথে জি, আপনি আমার বললেন কাছে, খোকা ভাই। হ্যাঁ। হ্যাঁ, খোকা আচ্ছা, ভাই টেলিফোন। পত্রিকা টিভিতে দেখার আগে কিন্তু ওই ফোন নাম্বারটা থেকে ফোন এসেছিল যে, ভাই ইয়েস, এরকম একটা কিছু হয়ে গেছে। হুম। আপনি আমারে বললেন তাড়াতাড়ি করে এনটিভি খুলেন। আমি তাড়াতাড়ি করে এনটিভি খুললাম, খোলার পরে তো দেখলাম যে ঘটনা আমরা চোখে দেখলাম, কিন্তু বিচারপতি চোখেও দেখে নাই, কানেও শুনে নাই।
টিভিতেও দেখে নাই। না। দেখে নাই, দেখে নাই, দেখে নাই। আচ্ছা, তাহলে খোকা ভাই, আমি এখানে একটা কথা বলি। এই যে একদম অপোজিট রায়, আগের বিচারকরা কি পড়াশোনা করে নাই কোথাও? বিচারপতি, প্রধান না, না, বিচারপতি, এখানে ওরা ছোট্ট কোথাও একটা কথা পড়াশোনা বলে, করে নাই? না, একটু এটা বলেন ছোট্ট একটা তো। কথা বলে, বিএনপি হুম। ক্ষমতা থাকাকালীন সময় কিন্তু এটা কেস হয়েছে। হ্যাঁ, তখন জজ মিয়া নামে একজন আসামিকে আইনা না এই নাটক সেগুলো আমরা জানি, না, না, শুনেন, সেগুলো আমরা এই একটা জানি। না, হ্যাঁ, তখন করছে জজ মিয়া আর তখনকার বিচারক, আর এখনকার বিচারক দেখাইলো যে জজ মিয়া টজ মিয়া কেউ না, এটা ছিলই হ্যাঁ। না, ক্যালেন্ডারই ছিল না, এরকম কোনো ও, ঘটনাই ঘটে না। ও আচ্ছা, বুঝতে জজ পারেন মিয়ারটা না, ধরলেও তো, জজ মিয়ারটা ধরলেও তো একটা কিছু হয়েছিল। হয়ে হ্যাঁ, যেত, হয়েছিল, কিন্তু হুম, বিএনপি সরকারই করছিল, কিন্তু কিন্তু হ্যাঁ, ওইটাকেও যদি আমলে আনতো তাহলে তো কিছু হ্যাঁ, একটা ঘটনা ছিল, কিছু ওইটাকে একটা আনতে হয়েছে। পারতো। কিন্তু হ্যাঁ। এখনকার জজ সাহেব, বিচারক সাহেব ওই কথা শুনেন নাই, টিভিতেও দেখেন নাই, কেউ উচ্চারণও করে নাই, ইভেন মনে হয় আদালতেও কোনো উকিল সাহেবরা এটা উচ্চারণ করেন নাই। ও, বিএনপির সময় আর একটা খন্দকার মোশাররফ সাহেব আরেকটা কথা বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে ওই গ্রেনেড গুলো ওখানে নিয়ে গেছিল। ওইটাও এটারও তো যদি বলতে সত্য, পারতো। এটাকেও যদি সত্য ধরে নেওয়া হয়, তাহলে তো গ্রেনেড হামলা হয়েছিল, শেখ হাসিনা এই যে, নিজেই করছিল। এটাও আহ, তো হয়, এটারও তো এটা তো বিচার হতে পারে। শেখ হাসিনা কেন ওই 22 জনকে 24 জনকে মারলো? মারলো, এটারও তো বলতে হবে, তাই না? কিন্তু তখন আহ, আচ্ছা, তার মানে কিছুই না। আচ্ছা, যাক, আপনি একটা আমরা দেখেন না, আপনি পান্না সাহেবের আদালতে কি হয়েছে, যারা ওনার সাংবাদিকরা সংবাদ নিতে গেছে তাদেরকে লয়াররা পিটাইছে, লয়াররা মারে, এটার মতো খারাপ কাজ আর কি আছে? লয়ার, নিন্দা আচ্ছা জানানোর কোনো এখন, ভাষা নাই বাবা, নিন্দা আচ্ছা জানানোর এখন কোনো ভাষা নাই। আবার কেউ কেউ বলছে দুই রকম, যে লয়ার সেজে কালো কোট পরে সন্ত্রাসীরা আদালতের ভিতরে ঢুকে সব সময়, এটাও বলা হয় হ্যাঁ, এটা যে, যদি হয় তাহলে তারা কি হ্যাঁ। করে? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আপনাকে জানতে চাই যে বিচারপতির সামনে যখন এই ঘটনাগুলো ঘটে নিজের সামনে, তখন বিচারপতির কি দায়িত্ব, সেই একজন বিচারপতির? এইটা একজন বলা বিচারপতির যাবে কিনা? দায়িত্ব, না, হ্যাঁ বলতে পারবো। একজন বিচারপতির হ্যাঁ, যদি দায়িত্ব হয়, আমি যদি বিচারপতি হতাম, আমার মাও যদি ফাঁসি কাস্টের আসামি হয়তো, আমি আমার মাকে ফাঁসি দিয়ে দিতাম। কিন্তু এখনকার বিচারপতিরা তো বিশ্লেষণ করেন না, তাকায় থাকে। না, না, তারপরে না, আমি ওইটা বলি নাই। আমি বলছি যে এই যে বিচারপতির সামনে যখন হাতাহাতি, মারামারি, চড় থাপ্পড়, ধাক্কা ধাক্কি ও হয়, ও, 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 বিচারপতির তখন ভূমিকাটা কি? উনি তখন কি মাথা করবে? নিচু করে, উনি মাথা নিচু করে নাহলে চোখ বন্ধ করে দেখে না কিছু। না, তিনি তো তখন ওই কোর্টের বা ওই রুমের ওই সব যে বিচারক, সামনে থাকলে, সামনে থাকলে উনি সিনিয়র দেখেন ম্যান, না, না উনি থাকেন না, উনি চোখে দেখেন না তখন, উনি দেখেন না। না আচ্ছা, চোখে দেখেন না। না, চোখে না দেখলে তো এছাড়া আর সমস্যা। এখন চোখে যদি আমি না দেখি কি করব ভাই? তাহলে চশমার ব্যবস্থা করতে হবে। অবশ্য পরীক্ষা নিরীক্ষা করাতে তো সময় লাগবে। হ্যাঁ, কিন্তু যা হবার তো হয়ে বোঝা গেছে, যায়। পরীক্ষা, পরীক্ষা তো অনেক পরে, যা হবার ঘটায় ফেলছে তারা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, দুরন্ত বাংলা, আমার প্রশ্ন হলো নিউজ, নিজের নিউ এজের সম্পাদক, আচ্ছা, নুরুল কবির, মানবজমিন এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ওনারা তো আওয়ামী লীগের আমলে ব্যাপকভাবে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। এখন কি ওনারা মুখে সেইটা দিয়ে, কি মুখে মুখে ওনারা এঁটে মুখে রেখেছেন কস্টেপ, কিনা? না এখন মুখে ওনারা কস্টেপ লাগিয়ে রাখছে। আচ্ছা, আমি এখানে একটা গল্প বলি। মানে আমি একটা জায়গায় অনুষ্ঠান করছিলাম, মার্কিন জি, যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে। তো জি, সেখানে এক দম্পতি সামনে বসেছিল, ঠিক আছে? দম্পতির যিনি হাজবেন্ড, তিনি খুব মজা পাচ্ছেন, অনুষ্ঠান ভালো হচ্ছে, হাততালি দিচ্ছেন, হাসছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিন্তু ওই তার ওয়াইফ কিন্তু কোনোভাবে হাসাহাসি, ঠাট্টাহাসি কোনো কিছুই করছেন না। উনি মজা পাচ্ছেন না, উপস্থাপক মঞ্চ থেকে দেখতে পাচ্ছে যে ভাবি তো হাসছে না। কি কারণ? অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই, ওই ভাবি কোনো কথাই বললো না, কোনো হাসাহাসি, মাতামাতি, অনুষ্ঠানটা ভালো লেগেছে কিনা সেটিও বুঝলাম না, কারণটা কি একটু ব্যাখ্যা করবেন? তখন ওই ভদ্রলোক বললো যে, ভাই, উনি তো এখানে এসছেন, অনেক আগ্রহ নিয়েই এসছেন, কিন্তু সাজগোজও করেছেন, কিন্তু আসার সময় উনি ওই যে লিপস্টিকের বদলে, জি, জি, লিপস্টিকের বদলে সুপার গ্লু মেখে ফেলছে, সুপার গ্লু। তো ভুল করে সুপার গ্লু ফেলছে। ভুল করে সুপার গ্লু মেখে ফেলছে। এখন আর কথা মুখটা মুখ খুলতে খুলতে মুখ পারতেছে তো না, খুলতে পারছে না, জি। লেগে গেছে তো। আমাদের, যে আটকে গেছে, আমাদের এখন আমাদের আমাদের এই দুই সাংবাদিক, সাংবাদিকও তাই করেছে, তাই করেছে। সাংবাদিক ভাইদেরও মুখ বন্ধ হয়ে গেছে, এখন আর সুপার গ্লু আমার লেগে কাছে, গেছে। না, না, আমার কাছে লজ্জা লাগে
এই সাংবাদিকরা মুখ খোলে না যখন পান্নার হাতে হাত করায়। ভাই একদিন এই হাত করা আপনার জন্য আসতে পারে। নট অনলি পান্না, অনেকের মানে সাধারণ মানুষেরও তো হাত কড়া পরাচ্ছে, পিটিয়ে মেরে ফেলছে। হাত কড়া পরানো তো এক ধরনের সহ্য করে বেঁচে আছে, কিন্তু পিটিয়ে তো আরে ভাই মাইরেই না ফেলাইতেছে। না না না, ইনাদের হাত করা পরাবে কেন? ওনারা কি চোর যে পালিয়ে যাবে? জীবনে তো দেখিনি এই ধরনের লোকদেরকে হাত করা পরাইতে। এই যদি পালাই যায় তাহলে কে ধরবে? পুলিশ বাহিনীদের ইয়ে হবে না, না বদনাম হয়ে না যাবে না। না? হুম। আদালত পাড়ায় নিরাপত্তা দিতে পারে না, বিচারপতিরা নিরাপত্তা দিতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে একজন আসামিকে বা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের ঘুষি মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে, এর থেকে আর কি বলবেন এখন? এখানে যে কোনো কিছু কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারতেছে না, জি এটা না। যেরকম সত্য কথা, কিন্তু এই ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারতেছে না। এটার পিছনে আর একটা প্ল্যান, এইটার পিছনে আরেকটা দুরন্ত প্ল্যান। ইউনূস, ডাক্তার ইউনূস তার সরকার তো চাই না যে এই পুলিশ বাহিনী শক্তিশালী হোক। তাদেরকে একটা মানে লুণ্ঠিত বাহিনী বা তাদেরকে একটা অকর্ম বাহিনী ভাবে তৈরি করার জন্য শেষমেশ এটাকে বাদ দিবে। পুলিশ বাহিনীও যেন সতর্ক থাকে, তাদের অবস্থা এরকমই হবে। তারা বেশি খুশি হওয়ার কিছু নাই। উম, আচ্ছা যাক, খোকা ভাই অনেক ধন্যবাদ। আমাদের সোহেল হাওলাদার তিনি বলছেন জয় বাংলা, জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। আমাদের আরো দর্শকরা অনেকেই রয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন। লোকমান হোসেন খুব ভালো করেই বলেন, ওনাকে আমি চিনি ভালোভাবে। দিল্লির দালালি, দিল্লির দালালদের ঠিকানা এই বাংলায় হবে না। হ্যাঁ, দিল্লি। তবে খোকা ওইটার ভাই এটার এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি ওই ভদ্রলোককে। দেন। দিল্লির জি। দালালি নয়। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখন কিন্তু এই দিল্লি আমাদেরকে অস্ত্র দিছে, টাকা দিছে, পয়সা দিছে, জায়গা দিছে। দিল্লি উইল মাই ফ্রেন্ড, বাট পাকিস্তানের দালালি এই দেশে চলবে না। আচ্ছা, পাকিস্তানের হ্যাঁ, দালালি এই দেশে চলবে না। এই পাকিস্তান। হলো আচ্ছা সত্য খোকা ভাই, কথা। আচ্ছা দিল্লির দালালি টালালি এগুলো এখন পুরান কথা হয়ে গেছে, নতুন কিছু আবিষ্কার করলে ভালো হবে। হ্যাঁ, তবে এটা বলি, আমি আমার নিজের কথা বলি। অনেকেই এবং আমি যে দিল্লির দালাল এটাও আহ, জানি না, জানতাম না আমি, কিন্তু আমি জেনেছি নতুন করে। আমি যে ভারতের রয়ের এজেন্ট তাও জানতাম না, আমি জেনেছি অনেক পরে। এবং আমি যে বহু টাকা পয়সার মালিক সেটাও জেনেছি জনগণের কাছ থেকে, এই লোকমান সাহেবদের কাছ থেকে। এবং আমি নিজে নিজে এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার যে এত টাকা আছে, এত টাকার মালিক যে আমি, এই টাকাগুলো কোথায় আছে একটু সন্ধান দিলে আমি আমার দর্শকদেরও কিছু ভাগ দিতাম যারা আমার এইভাবে আমাদেরকে দিয়েন। সমালোচনা করে থাকেন। আর তা দিব, তা দিব। আমি ওই যে এই লোক সেই লোক, রয়ের এজেন্ট, রয়ের দালাল, গোয়েন্দা আমার খুব ভালোই লাগে, আমার এটা গোয়েন্দা খুব, হিসেবে স্বীকৃতি দিয়েছে। না না, এটা খুব সহজ এখন। এটা খুব সহজ কথা। আমি আজকে স্পষ্ট ভাষায় কথার উত্তর দিলাম। ভারত আমার কাছে আমার শত্রু না, আরে কিন্তু খোকা ভাই, যাদের কাছ উচিত থেকে, বইলা তোর। আরে ভাই, হুম। যাদের কাছ থেকে আমি দেশ স্বাধীন করেছি, বাংলাদেশ নামক দেশটা আচ্ছা আনছি, জন, যে দেশ স্বাধীনতা পছন্দ করে না তার কাছে এটা বললে লাভটা তাহলে কি? সে তাহলে সে পছন্দ তো করেন, আপনি তারে ভারতের পক্ষে বিপক্ষে এগুলো বলে না লাভ না, কি? আমি পক্ষে আসতে বলছি না, সে ও কেন এটা পছন্দই বল, পছন্দ করে না, আপনি বলবেন যে তো- আমরা ভারতের দালাল না, ভারত আমাদের হেল্প করছে। তখন যে বলছে সে তো বিশ্বাসই করে না ভারতের হেল্প। হ্যাঁ ও বলতেছে সন্ত্রাসী আক্রমণ হয়েছে বাংলাদেশে, হ্যাঁ, ভারতের পাকিস্তান, স্বাধীনতার জন্য ভারত যুদ্ধ করছে। হ্যাঁ পাকিস্তান, পাকিস্তানের দালালি চলবে, তাই না? এটা হবে না এই দেশে। সেটা বলেন। ওকে, ওকে, ঠিক আছে। যাক, তবে রয়ের খেতাব টেতাব, আপনিও গোয়েন্দা হইতে পারবেন, আমিও গোয়েন্দা হতে পারবো, এবং গোয়েন্দা হিসেবে অনেক টাকা পয়সা আমাদের আসে, আমরা সেটা জানি না। আমার ব্যাংকে আমি খোঁজ করব কোথায় এত টাকা জমা হয়েছে, হয়তো আমার অজান্তে অনেক কিছু হয়ে গেছে, কথা বুঝেন নাই, এটাও আপনি তো হতে জানেন, পারে। এটা খোঁজ করে দেখেন। জি জি, আমার একটু খোঁজ নেওয়া দরকার, আমি আসলে মানে আর আলসেমি যেহেতু করছি। খোঁজ করে আপনি দেখলে পান, যদি আপনার সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক, 21-22 বছরে, আমার অ্যাকাউন্টে একটু পাঠিয়ে দিয়ে। আচ্ছা, তা কিছু দিব, তা কিছু, এবং যিনি এগুলো আমার স্মরণ করিয়ে দিলেন তাকেও আমি কিছু হেল্প করব, হ্যাঁ, তার তার দিয়ে যদি আগে, প্রয়োজন থাকে তার তাকে আগে আগেই দিয়ে। দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে তো এবং আপনাকে আমি খোঁজটা দিচ্ছে, সে তো জি আপনাকে জি, খোঁজটা আমি দিচ্ছে। রয়ের এজেন্ট হিসেবে আমি কত টাকা পেয়েছি এবং আমার গোয়েন্দা তথ্য তার কোনটা ভালো লেগেছে এগুলো তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। জি। খোকা ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে কি হচ্ছে, এত কথা বলে লাভ নাই। ওয়াকার ভাই, ওয়াকার ভাইয়া যে রেফাত ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে তা তো 21শে আগস্টের সব খালাস
রায় পরিষ্কার বোঝা যায়। ও বাবা, উনি তো আরেক অন্য সন্দেহ করছেন যে ওয়াকার সাহেব প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন। এটা কিন্তু সচরাচর ঘটে না। এটা খুব সন্দেহজনক। কেন দেখা করেছেন? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। এখন এই ভাই যেটা বলতে চাচ্ছেন যে ওয়াকার ভাই প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এরপরে 21 আগস্টে রায় হয়ে গেছে, সবাই আগের মতোই খালাস মুক্ত অবস্থায় আছেন। তার মানে এটা সেই যদি ধরনের ওনার কিছু হয়েছে এটা যদি আপনার। ওনার কাছে ইসে থাকে, আমাদেরকে দিলে আমরা একটু খুশি হব। জি, জি, তথ্য প্রমাণ থাকলে আরো ভালো হয়। দিল্লির হ্যাঁ, হ্যাঁ। বয়ান, আমাদের লোকমান ভাই আরেকটা প্রশ্ন করেছেন, দিল্লির বয়ান বন্ধ করুন, কাজে লাগবে। জি, লোকমান ভাই অনেক ধন্যবাদ। দিল্লির বয়ান আমাদের দরকার নেই। দিল্লির বয়ান আপনারাই করবেন। দিল্লির চাল, দিল্লির ভাত, দিল্লির আটা, দিল্লির ময়দা, দিল্লির সুজি, দিল্লির মশলা খাইয়ে আমরা জীবনযাপন করি। এগুলো আমাদের বয়কট করতে হবে। এইসব বয়কট করতে হবে। আমরা পাকিস্তান থেকে আনতে চাই, অথবা আরো দূর দেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা এইসব জিনিস আমদানি করতে চাই। আমরা এখন ধনী দেশ, আমাদের যত অর্থ লাগে আমরা যুক্তরাষ্ট্র থেকে চাল ডাল এগুলো আনবো। আমরা ভারতের প্রতিবেশী দেশ ভারতের চাল ডাল আমরা আর খেতে চাই না। কোনো কিছু আর যেরকম বরদাস্ত করা হবে পাকিস্তান, না। পাকিস্তানের চালের জাহাজের সঙ্গে অস্ত্র আসছে, এরকম হ্যাঁ, পাকিস্তান সব দেবে। চালের মধ্যে পাথর ছিল, হ্যাঁ, সেই পাথর না, সমৃদ্ধ অস্ত্র চাল আমরা অস্ত্র খেতে চাই। অস্ত্র অস্ত্র। না, পাথরও ছিল, পাথর টাথরও ছিল, মিশাই দিছে আর কি, ওজন বাড়াইছে। বুঝুন নাই? হুম। ওজন বাড়াইছে। ওকে, আওয়ামী লীগ লোকমান ভাই আবার বলছে বাইরে, উনি খুব সিরিয়াস। লোকমান ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠান দেখেন উনি, হ্যাঁ। তাই না? উনি পুরোটা দেখেন। আওয়ামী লীগের সূর্য চিরদিনের মতো নিভে গেছে, এবং ভালো ভালো মন্তব্য করেন। আমাদের যে অনেক কিছু আছে, অর্থবিত্ত, টাকা পয়সা, রয়ের এজেন্ট যে আমরা, এটা উনিই মনে করাই দিচ্ছেন। আরেকজন আছে আজকে তিনি অনুপস্থিত। খোকা ভাইকে দেখে হয়তো ভয় পাইছে, তিনি আসেন নাই আজকে। আজকে লোকমান ভাই আগাই গেছেন। না, লোকন ভাইরে অশেষ ধন্যবাদ। লোকন ভাই এই যে ভারতের না, ভারতের আরেকটা আইডিয়া দিচ্ছে, নতুন বয়ান তৈরি করুন, নতুন কথা চিন্তা করুন আপনারা। জি। নতুন বয়ান একটাই, সেটা বাঙালি হতে হবে। নতুন বয়ান একটাই, হ্যাঁ, বাঙালি হন। আর যার যার হ্যাঁ, অপরাধের জন্য সে নিজে স্বীকার করুন। সে হ্যাঁ, আওয়ামী লীগ হোক, আর জাতীয় পার্টি হোক, আর জামাত হোক, সত্যকে স্বীকার করেন। আমরা কি কি অপরাধ করেছি, আমি কোনো দল না, সবারই সত্য স্বীকার করতে হবে, তাইলেই হবে জি, নতুন জি, বয়ান। জি, জি, ভাই, লাইভ অনুষ্ঠান চালিয়ে যান। আপনাদের কণ্ঠস্বর বাংলাদেশে এখন খুবই দরকার। জি, ধন্যবাদ আপনাকে রিয়াদ সাহেব। টিপু, তৌহিদ টিপু 2 দিন পরে জঙ্গি আখ্যায় আমেরিকা হামলা দেবে। হ্যাঁ, ঠিক আছে। এটা তো আমেরিকার নিয়ম, জঙ্গি দেশ করতে পারলে হামলা করাটা খুব সহজ হয়। খুব সহজ। ঠিক আছে, সহজ না? 2 দিন পরে, হ্যাঁ, ঠিক আছে। ওনাদের, লিটন মিয়া। আরে ভাই শুনেন, যারা কথা বলে, ইসলামের কথা বলে, অথচ পিনাকি ভট্টাচার্যের ভক্ত তারা আবার। হ্যাঁ, 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 পিনাকি ভট্টাচার্য সাহেবের ভক্ত। উনি হ্যাঁ, ওনার হ্যাঁ, হ্যাঁ। স্ল্যাং বলেন, হুম। এগুলো আমাদের খুব ভালো লাগে। উনি উনি অনেক তো মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলেন, এগুলো হ্যাঁ, আমাদের হ্যাঁ, খুব ভালো লাগে, এবং আমরা হ্যাঁ, হ্যাঁ, নতুন এগুলি নতুন শব্দ, এইগুলো এইগুলি হলো নতুন বয়ান। এগুলি নতুন নতুন বয়ানের জন্য কাজ উম, দেবে। নতুন নতুন শব্দ আমরা তাদের কাছ থেকে পাই। আচ্ছা ভাই, আমি তো এবং বুঝি না, ইসমাইল ভাই আপনার মাধ্যমে একটা জিনিস জানতে চাই। এখন তো ফেসিবাদ জি, সরকার নাই, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন তো মুক্ত। এখন হুম, পিনাকি, ইলিয়াস, হুম, কনক সারোয়ার, হুম। এরা বাংলাদেশে যায় না কেন? না, না, এটা আপনি আবার ভুল বলছেন। ওনারা একটা ইতিহাস সৃষ্টি করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র গিনিজ রেকর্ড ওয়ার্ল্ড বুক কি কি আছে না যেন, হ্যাঁ। ওখানে তারা নাম তুলতে চাচ্ছেন যে দেশের বাইরে থেকেও একটা দেশ পরিচালনা করা যায়। আপনার অনলাইন দিয়েই কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা যায়, সেটার উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের ফ্রান্স থেকে প্রিয় কি আখেরি আখেরি খলিফা খলিফা, মাওলানা পিনাকি যিনি যিনি ভট্টাচার্য। যিনি ভারতের কাগজ ডকুমেন্টে ফ্রান্সে গেছেন আর কি। জি, হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নাই। বিপদে পড়লে এগুলা করতে হয়। ওইটা হুম। কোনো অসুবিধা নাই। লোকমান হুসাইন কিন্তু বিহারি। এটা আপনারা জানেন কি? না, আমরা জানি না। শওকত ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, হ্যাঁ। বাপ্পি সাহা এগুলা মানুষ হবে না, পাকিস্তানি বীজ। জি, জি। লোকমান হোসেন আরেকটা প্রশ্ন করছেন, ভাইরে উনি এগিয়ে আছেন। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করুন, বাঙালি ভুলে যাবে। স্বাধীনতা নিয়ে প্রকৃতির ইতিহাস বলুন। আচ্ছা, ঠিক আছে। এগুলা বলতেই আরেকদিন আছি বলবো আমরা। ভাই, আরেকদিন বলবো। ২৪-এর যে, না, বলেন না, এখনই বলেন। ২৪-এর যে সন্ত্রাসী হামলা, এই সম্পর্কে ইতিহাসটা বলেন। লুটপাট, মারামারি, ভায়োলেন্স, এটা বলেন না, ইতিহাস বলেন না, অসুবিধা কি?
ঠিক আছে। সোহেল রানা বলছেন যে এরা এখানে আশ্রয়ে আছে রাজনৈতিক আশ্রয় আছে, তাই এগুলো করে আহ, পার পাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। ওরা কিন্তু, আমি একটা কথা বলেই শেষ করি, আমাদের দেশের বাইরে থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা কিন্তু ওই যখন ইউনূস সাহেবের পক্ষে কথা বলা দরকার তখন বলবে, আবার যখন বলবে দেখবে যে ওদের আমেরিকা থেকে বের করে দিয়েছে বা ফ্রান্স থেকে বের করে দেওয়ার একটা উপক্রম হয়েছে, তখন তারা আবার ইউনূসের বিরুদ্ধে কথা বলা শুরু করবে যে আমরা এখন দেশে গেলে বিপদ আছে, ইউনূস সাহেবকে আমরা সহ্য করতেছি না, ইউনূস সাহেব আমাদেরকে সহ্য করেন না, সো দেশে আমরা যাব না। আর তারা যে কাজটি করছেন, বিদেশে থেকে থেকে আরামে আয়েশে আছেন, দেশের মানুষের মগজ জোলাই করে দেশের পোলাপানরে জাহান্নামে পাঠাইয়া ওনারা এক ধরনের আনন্দ পাচ্ছেন। ঠিক আছে, কথা পরিষ্কার। কিন্তু আমাদের ভাইয়েরা বোনেরা সেটি বুঝতেছেন না। না। ওকে, ওকে খোকা ভাই, আজকের মতো এখানে শেষ করি। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীতে আপনাদের মতামত আরো আমাদের অনুষ্ঠানকে আরো অনেক বেশি সমৃদ্ধ করবে সেই প্রত্যাশা করছি। আপনারা যে যেখানে আছেন, দেশে কিংবা দেশের বাইরে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিপক্ষে সবাই আম, নিজেদের সোচ্চার হবে, আন্দোলন গড়ে তুলুন। হ্যাঁ, সবাই যেন সবাই। সোচ্চার হয়। এবং ইউনূস সাহেবকে শেখ হাসিনা চিনেছেন, কিন্তু যখন তিনি দেশের মানুষকে এবং বিদেশের মানুষকে চেনাতে গিয়েছেন, তখন শেখ হাসিনা বিপদে পড়ে গেছেন। ইউনূস সাহেব যে কত বড় ধুরন্ধর মানুষ, সেটি কিন্তু দেশের মানুষ, এখন যারা সচেতন মানুষ, তারা বুঝতে পারছেন। তারা বুঝতে পারছেন তার ভিতরে হিংস্রতা কতটুকু, কি পরিমাণ আছে। সে ঠিক আছে, কতটুকু সাধারণ। মানে মানে প্রতিহিংসা মানুষ, এক আল্লাহ ছাড়া আর সে ছাড়া বোধ কেউ জানে না। জি, জি, ওকে, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যে আপনার